কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি নাবালক শিশুও জানে। কিন্তু আপনি যদি বলেন যে এখন এই ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গোলাগুলি শুরু করে দিতে হবে, এটা কি এখন সম্ভব? যে আমাদের মানচিত্র ভারতের মধ্যে, আমাদের ভারতের আসাম আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, কলকাতা আমার, এই আলোচনাগুলো করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না। আপনি ভারতের যদি ঠিক আছে, আপনি যদি আসাম, উড়িষ্যা, বিহার দখল করতে চান, আপনি গোপনে পরিকল্পনা করেন, পরিকল্পনা কখনো প্রকাশ করতে নেই। এই মুহূর্তে যদি আপনি বক্তব্য দেন তাহলে তো ভারতকে আপনি কথা বলার সুযোগ তৈরি করে দিলেন। ভারত তো এখন বলবে যে এখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কারণ মাহফুজ আলম কোনো ব্যক্তি না, তিনি সরকারের অংশ, সরকারের একজন উপদেষ্টা। এখনো পর্যন্ত তার মন্ত্রণালয় সম্ভবত বৈঠক হয় নাই। তার মানে তিনি ব্যাপকভাবে পাওয়ারফুল। তিনি ডক্টর ইউনূসের পরে সব থেকে পাওয়ারফুল, কারণ তার উপদেষ্টা পদ তিনি কোন জায়গায় আছেন বন্টন করা হয়নি। তার মানে কি তিনি সর্বক্ষেত্রে আছেন। এমনকি প্রধান উপদেষ্টার যে পদ, দায়িত্ব, সেখানেও তিনি আছেন। এই যে একটা বড় পদে তাকে বসিয়ে রাখলেন, বসিয়ে থাকার পরে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় সেটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা মনে করি। কারণ কি? কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি নাবালক শিশুও জানে। কেন যুদ্ধ করব? ভারতের সাথে আমি তর্ক করতে পারি, আমি মানে তাদের আগ্রাসন নিয়ে প্রতিবাদ করতে পারি, মিছিল করতে পারি, বিক্ষোভ করতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে এখন এই ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গোলাগুলি শুরু করে দিতে হবে, এটা কি এখন সম্ভব? ভারত এত বড় রাষ্ট্র, তাদের সাথে শক্তি ক্ষয় করে আমাদের পক্ষে আসলে কোনোভাবে সম্ভব না। এটি আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে মর্যাদার সাথে কীভাবে বাঁচতে পারি, কোন কৌশল অবলম্বন করলে, কোন দেশের সাথে সম্পর্ক রাখলে আমরা আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখতে পারি, আমাদের এই মতো সেটাই দরকার। সিঙ্গাপুর একটি ছোট দেশ, কিন্তু দেখেন যে তারা কত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তা আমরা চাইলে আমরা এমনভাবে সমৃদ্ধ হতে পারি সিঙ্গাপুরের মতন করে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে। এখন সেই দিকে মনোযোগ না দিয়ে যদি আপনি এখন মানচিত্রের দিকে মনোযোগ দেন, যে আমাদের মানচিত্র ভারতের মধ্যে, আমাদের ভারতের আসাম আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, কলকাতা আমার, এই আলোচনাগুলো করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না। এবং ভারতকে আপনি সুযোগ করে দিলেন। ভারত এখন তো আমি মনে করি যে ওই যে ভারতের অন্যান্য যে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা আছে তারা তো এখন যে মাহফুজের বক্তব্য প্রমাণ হিসেবে দেখাবে যে আমরা এতদিন যে কথাগুলো বলেছি, এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমাদের সীমান্তের জন্য হুমকি। এখন তো মাহফুজ সাহেব যেটি করলেন, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে তিনি যে কাজটি করেছেন, এটি আমি মনে করি বাংলাদেশের জন্য মোটেও কল্যাণকর একটি কাজ না। ওই যে হাসিনাও তো কইতো যে এটা হাসান মাহমুদের ব্যক্তিগত বক্তব্য, তো কি হয়েছে তাতে? মানুষ কি বিশ্বাস করতো? তো এখন তো আসলে যেটি হবে, মনে হবে যে এটা সরকারের বক্তব্য, এখন তো আর ছাড় দিবে না। কারণ তিনি ওই যে বললাম না, তিনি আসলে মানে কোনো মন্ত্রণালয়বিহীন উপদেষ্টা। তার মানে কি তিনি সকল মন্ত্রণালয়ের উপদেষ্টা। ডক্টর ইউনূসের পরে সব থেকে পাওয়ারফুল ব্যক্তি তিনি, এটি মনে হচ্ছে মানুষের কাছে। সুতরাং সেই জায়গা থেকে এমনকি ডক্টর ইউনূসের যে দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যেও তিনি অন্তর্ভুক্ত। সুতরাং সেই জায়গা থেকে এটি সরকারের বক্তব্য বলে হাসিনার মতন দায় চাপানো এটা কখনোই ঠিক হবে না। সরকারের উচিত এই বক্তব্যের প্রেক্ষিতে অবশ্যই জবাব চাওয়া, এবং সেই জবাব অবশ্যই পাবলিকলি হতে হবে। এরকম বক্তব্য দিয়ে বাংলাদেশকে ক্ষতির মুখোমুখি করা, ভারতের সাথে যুদ্ধ লাগানোর একটি পরিস্থিতি সৃষ্টি করা, এটি কখনোই তার দায়িত্বের মধ্যে পড়ে না। এর কারণে তো হুমকির সম্মুখীন হবো আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিই। তাদেরকে তো মাস্টারমাইন্ড বলা হয়, পিছন থেকে নেতৃত্ব দিয়েছে। তো পিছনের মানুষ তো পিছনেই থাকতে হয়, পরিকল্পনা করতে হয়। সামনে এসে যখন আপনি স্ট্যাটাস দিয়ে দেন, পোস্ট দিয়ে দেন, যখন আপনি পদ নিয়ে নেন, তখন আর মাস্টারমাইন্ড থাকা যায় না, তখন আর পরিকল্পনা তৈরি করা যায় না। আপনি ভারতের যদি ঠিক আছে, আপনি যদি আসাম, উড়িষ্যা, বিহার দখল করতে চান, আপনি গোপনে পরিকল্পনা করেন, পরিকল্পনা কখনো প্রকাশ করতে নেই।